নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ঐতিহ্যবাহী খাঁড়চি পূজার দিন রবিবার হওয়ার কারণে সরকারি ছুটির দিন পরিবর্তন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরকারি ছুটি হবে 20 জুলাই। সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে শনিবার সামাজিক মাধ্যমে এসে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের ঐতিহ্যবাহী খাঁড়চি পূজা আগামী 14 জুলাই অর্থাৎ রবিবার থেকে শুরু হবে। এবছর খাঁড়চি পূজা শুভারম্ভ রবিবার ছুটির দিন হওয়ার কারণে অগণিত পুণ্যার্থীদের কথা বিবেচনা করে রাজ্য সরকার খাঁড়চি পূজার শেষ দিন অর্থাৎ আগামী 20 জুলাই অর্থাৎ শনিবার সরকারি ছুটি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর এই পোস্ট দেখে সরকারি কর্মচারীদের মুখে খুশির হাওয়া বইছে। পিতামাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইন 2007 এবং নিয়মাবলী বিষয়ক রাজ্য স্তরের এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার। প্রজ্ঞা ভবনে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা। পিতামাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইন 2007 এবং নিয়মাবলী বিষয়ক রাজ্য স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার। এদিন প্রজ্ঞা ভবনের 1 নং হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, প্রতি বছর দুর্গাপূজার সময় রাজ্যে বড় বড় মাটির মূর্তি তৈরি করে দুর্গাপূজা করা হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পূজা করা হয়। অথচ দেখা যায় যে মায়ের স্নেহ আদর যত্ন পেয়ে ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়, বড় হয়ে সে মায়ের জন্য একটা ঘর তৈরি করতে পারে না প্রতিষ্ঠিত ছেলে মেয়ে। তাই এ বিষয়কে নিয়ে বর্তমানে আলোচনা করতে হচ্ছে। এটা একটা সমাজের ব্যাধি। এই ব্যাধিকে মন থেকে বর্জন করতে হবে। 1973 সালে রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৃক্ষরোপণের জন্য। এ সিদ্ধান্তের পর 50 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু বর্তমানে দেখা যায় তেমন সংখ্যক গাছ নেই। কারণ শুধুমাত্র কর্মসূচির জন্য গাছ লাগানো হয়, গাছ বাঁচানোর উদ্যোগ নেওয়া হয় না। কর্মসূচি পালন করলে হবে না, মানুষকে সচেতন হতে হবে, তবে সফলতা আসবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। সত্যি অবাক লাগে, আমরা যে রাজ্যে বসবাস করি, যে দেশে বসবাস করি, এই রাজ্যেই আমরা প্রতি বছর দুর্গাপুজোর সময় বড় বড় মূর্তি তৈরি করি, মাটির মূর্তি তৈরি করে পুজো করি। ক্লাবে সমন্বিত হই, অনেক চাঁদা কালেকশন হয়, বড় বড় পুজোর মণ্ডপ তৈরি হয়, প্রতিযোগিতা হয়, লক্ষ লক্ষ টাকার প্রতিযোগিতা হয়। সেখানে কার থেকে কত বড় মূর্তি করবে, কুমারটুলির থেকে মূর্তি আসবে। অথচ যে মৃন্ময়ী মায়ের মূর্তিটা তৈরি করছি, সেই মৃন্ময়ী মায়ের মূর্তি তৈরি করার পিছনে যে চিন্ময়ী মা, যার ত্যাগ তপস্যা ভালোবাসা, যে আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গেল, কথাটা শিখালো, স্কুলের বাইরে গেইটে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করলো, ওই মহিলাটা যখন আমি আমার জীবনে প্রতিষ্ঠিত হই, শারীরিকভাবে সমাজে দাঁড়িয়ে কথা বলতে শেখালো। অথচ আমি যেদিন দাঁড়িয়ে গেলাম, সেদিন ওই মানুষটার জন্য বাড়িতে যখন ঘর তৈরি করি, একটা রুম তৈরি করতে পারছি না। ওই বিষয়টা নিয়ে আজ আমরা শিক্ষিত বুদ্ধিজীবী যারা আমরা সমাজ পরিচালনা করছি, অফিসার যারা, আমরা আজ এই বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে তাদের জন্য। এখানে একটা কাগজ দিয়েছেন, সেই কাগজ বলছে, সেই কাগজের মোতাবেক আমাদের এই ভারতবর্ষে যখন 1999 শুরু হয়েছিল, তখন যে হিসাবটা করা হয়েছিল, যখন 2050 সাল আসবে, অর্থাৎ এখন থেকে 26 বছর পর আজকের জনসংখ্যার নিরিখে 80 কোটিরও বেশি বৃদ্ধ হবে, যারা এই ধরনের, যাদের নিয়ে আমরা আলোচনা করছি। ভাবুন, এই ব্যাধিটা যদি আমরা মন থেকে, হৃদয় থেকে এখন থেকে আমরা কাজটা না করি, তাহলে এটা শুধু বলা। দেখুন, আমার মতো অজ্ঞ লোক যারা, এই যে নিয়ম বলা হয়েছে না, এখানে আজ যিনি বলবেন আমাদের। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা স্মিতা মল MS, দপ্তরের সচিব তাপস রায়, আইন দপ্তরের যুগ্ম সচিব স্বপন চৌধুরী সহ অন্যান্যরা। শান্তন টিভি। গৃহকর্তাকে ঘুমে রেখে স্বর্ণালংকার নিয়ে গেল চোরের দল। পরে মাঝরাতে প্রাকৃতিক কাজ করতে ঘুম থেকে উঠে দেখে সবকিছু এলোমেলো হয়ে আছে। টের পায় চুরি হয়েছে। ঘটনা চুরাইবাড়ি থানা এলাকার
খ্যারেংজুড়ি এলাকার পীযূষ নাথের বাড়িতে। চোরাইবাড়ি থানা এলাকার খ্যারেংজুড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কা সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায় চোরের দল। জানা যায় চোর চক্রের দাপট কিছুতেই যেন হ্রাস পাচ্ছে না উত্তর জেলায়। পুলিশ প্রশাসন শুধু ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। শুক্রবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের খ্যারেংজুড়িতে ঘটে চুরির ঘটনা। অভিযোগ, খ্যারেংজুড়ি এলাকার 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে পীযূষ নাথ প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক 2:45 নাগাদ প্রাকৃতিক কাজ করার জন্য ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মূল ফটক খোলা। তাছাড়া ঘরের আলমারির লকার ভাঙা, সাথে ঘরের সকল জিনিসপত্র এলোমেলো। তখন তিনি চিৎকার করলে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় চোরাইবাড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পীযূষ নাথ জানায়, রাত আনুমানিক 1টা থেকে 2:30টার মধ্যে চোরের দল হানা দিয়েছে। ঘরের দরজা ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে তার জীবনের উপার্জিত সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। ঘরে থাকা 2টি স্বর্ণের চুড়ি, 1টি মঙ্গলসূত্র, 3টি আংটি সহ রূপার বেশ কয়েকটি চেইন, আংটি ও ব্রেসলেট নিয়ে গেছে। তাছাড়া ঘরে থাকা নগদ 30,000 টাকাও নিয়ে গেছে চোরের দল। তিনি জানায়, চুরি যাওয়া সামগ্রীর মূল্য আনুমানিক 2.5 লক্ষ টাকা। চোরাইবাড়ি থানায় একটি চুরির মামলা রুজু করেছে পীযূষ নাথ। সাথে গোটা ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার সহ চোরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। সবাইকে, আমি পীযূষ নাথ, বাবা শ্রী পরেশচন্দ্র নাথ, লক্ষ্মীনগর গাউসভার 4 নং ওয়ার্ডের বাসিন্দা। তো প্রত্যেক দিনের ন্যায় আমি গতকালকে খাওয়া দাওয়া করে আমরা প্রায় 10:30-11টার দিকে শুয়ে পড়েছি। তারপরে রাত্রে 2:30 থেকে 2:45টার সময় বাইরে যাওয়ার জন্য উঠেছি। উঠে দেখি আমার ঘরের এই দরজা, এই কবজা, সিটকারিগুলা ভাঙ্গা এবং আমার ঘরের যে সুকেস, গডরেজ, লকার সব ভেঙে আমার যাবতীয় আমার পরিবারের সোনা রূপা, আমার সোনা রূপা, আমার ছেলের যা কিছু আছে প্লাস নগদ পয়সা সবকিছু চোরের দল নিয়ে গেছে। কেমন মানে সোনার গয়না কি ছিল? সোনা গয়না যেমন আমার বউয়ের হাতের সোনার চুড়ি, এরপরে মঙ্গলসূত্র, আমার সোনার আংটি, আমার ছেলের আংটি, এই সমস্ত মিলে রূপার চেইন, ছেলের 5টা রূপার চেইন, ব্রেসলেট, তারপরে আরো অন্যান্য সোনার রূপার জিনিস মিলে প্রায় আমি হিসাব করেছি 1.5 লক্ষ টাকার উপরে। নগদ কত ছিল? নগদ আমার 30,000 টাকা ছিল। গোটা ঘটনায় খ্যারেংজুড়ি এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। শান্তন টিভি। সব সরকার চোর, কোনো সরকারি কাজ করে না, শুধু লুটপাট করে। বেহাল রাস্তার প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মেলাঘর ইন্দিরানগরের এক পথচারী। মেলাঘর ইন্দিরানগর রাস্তার মাথা থেকে কলমক্ষেত সমর সেতু পর্যন্ত রাস্তাটি 6 মাস আগে সংস্কার করা হয়। যখন রাস্তাটি সংস্কার করা হয় তখন পথ চলতি মানুষ এবং এলাকার মানুষ অভিযোগ তোলে রাস্তাটি 6 মাসও টিকবে না। বর্ষাকাল আসলে রাস্তাটির অবস্থা খানাখন্দে পরিণত হবে। কোন রকম দায় এড়িয়ে ঠিকাদার কাজটি করিয়ে মোটা অঙ্কের টাকা বিল বানিয়ে নিজের পকেটে ঢুকায়, কিন্তু পথচারীদের জন্য একবারও চিন্তা করলেন না। বর্তমানে মেলাঘরে ইন্দিরানগর রাস্তার মাথা থেকে কলমক্ষেত সমর সেতু পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। যানবাহন চালকরা বলছিল, যখন তারা এই রাস্তা দিয়ে তাদের গাড়িগুলি নিয়ে চলাচল করে তখন তাদের গাড়িগুলির ক্ষতি হয়। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে কলমক্ষেত, তেলকাজলা, উরমাই, গরুর বাঁধ, দশরথ বাড়ি, ইন্দিরা, ধনপুরের মানুষ চলাফেরা করে। মূল সড়ক থেকে এই রাস্তাটি কোনো অংশে গুরুত্ব কম নয়। তাছাড়া এই রাস্তা লাগোয়া রয়েছে স্কুল। এবার নদীর দক্ষিণ পাড় রয়েছে সরকারি অফিস সহ বিভিন্ন পঞ্চায়েত। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা হয়ে থাকে এই রাস্তাতে। বিশেষ করে গর্ভবতী মহিলা যদি এই রাস্তা দিয়ে মেলাঘর হাসপাতালে নেওয়া হয় তাদের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে। সব সরকারি চোর, কোনো সরকারি কাজ করে না, শুধু লুটপাট করে। এই রাস্তাটি 6 মাস আগে সংস্কার করা হয়। এরপর মাঝখানে আবার উরমাই হাসপাতালের ডাক্তারের কোয়ার্টার উদ্বোধনকে কেন্দ্র করে এই রাস্তাটি আবার সংস্কার করা হয়। অর্থাৎ 6 মাসের মধ্যে 2 বার সংস্কার করা হলেও বর্ষা আসতে না আসতে রাস্তা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সুতরাং নির্মমানের কাজের খেসারত পোহাতে আপামর জনগণকে। মাসে 30 দিন সবজি আমি এদিকে একদিন সাইকেলে উঠে পড়ছি, একদিন পরে আমার পাওয়া কাটছে, ওই এদিকে পরে পাওয়া কাটছে, আমার স্লিপ কেটে পরে গেছি ঘুরতে লাগে
তাহলে এখান থেকে রাস্তা পুরোটাই খারাপ। দীর্ঘদিন ধরে দেখতেছি রাস্তাটা কোনো ঠিকঠাক কোনো ইয়ে নাই, বুঝলেন। এখন সরকার কি ঠিক করবো না কিটা করবো এটা তো আরম্ভ করতে পারে না, বুঝলেন। এটা না কিছুদিন আগে সংস্কার করছে কিটা করছে রাস্তা তো পুরোটাই ভাঙ্গা করছে, ল্যাপসেপ দিয়ে গেছে সাথে এমনি কোনো এতে সাইকেলে যাইতেছি মনে করেন সাইকেল এদিকে গাছ পড়ে যায়, এই উল্টে পড়ে যায়, এদিকে কিন্তু পড়ে ভালো করছে আমার পায়ে তিন আছে মনে। এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটা ইন্দ্রনগর রাস্তা গ্রাম থেকে। এটা কই গেছে এটা রাস্তাটা? এটা আপনার ইন্দুরিয়া ধনপুরে দেখতে গেছে রাস্তাটা। এটা কতটুকু খারাপ এই রাস্তাটা? এটা তো কলম করতে এগুলো বেশি খারাপ। এই তো অসুবিধা তো সকালবেলা আমার ওই আবুদার ভাইয়ের দোকানের সামনে আমার চাকার এক্সেলটা ভেঙে গেছে, কখন ঠিক করে আনছি 450 টাকা দিয়ে। তো প্রতিনিয়ত আমরা এমন হইতেছে। আপনি কি এই রোডে অটো চালান? মেলাঘাট উড়মাই রোডে অটো চালাই। মেলাঘাট থেকে উড়মাই পুরাটা রাস্তাই খারাপ, কোনো রাস্তা ভালো নেই। এই মেইন রোড থেকে পুরা উড়মাই অব্দি খারাপ, এমন করতে হয়ে গেছে পুরা রাস্তার মধ্যে। এখন দাবি উঠছে রাস্তা যাতে অতি দ্রুত সংস্কার করা হয়। শান্তন টিভি। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যের 2টি বিধানসভা নির্বাচনে 2বার রাজ্যে বিজেপি দল ক্ষমতায় আসার পরও কিছু রাজনৈতিক দুষ্কৃতিকারীরা বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে। তেমনি কিছু দুষ্কৃতিকারীদের আক্রমণে গুরুতর আহত হয়েছে জীবিতে ভর্তি ফরিদ মিয়া নামে খোয়াই উত্তর দুর্গানগরের বাসিন্দা তথা এক সিপিআইএম সমর্থক। ঘটনার বিবরণ দিয়ে জানা যায়, ফরিদ মিয়া জানান, শুক্রবার রাত 10:30 নাগাদ খোয়াই সুভাষ পার্ক বাজার থেকে বাজার করে কিছু গ্যাসের ওষুধ কিনে পুনরায় বাজার হয়ে উত্তর দুর্গানগর বাড়ি ফেরার পথে পুরান বাজারের পেছনে বাঁধের পাড় এলাকায় কিছু দুষ্কৃতিকারীরা ফরিদ মিয়ার বাইকটি থামিয়ে মারধর করতে থাকে। শেষে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে এসে পুনরায় বাজার এলাকায় দিলীপ সাহার দোকানে আশ্রয় নেয়। সেখান থেকেও 5 থেকে 7 জন দুষ্কৃতিকারীরা সে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক মারতে থাকে। শেষে প্রাণ বাঁচাতে ফরিদ মিয়া দুষ্কৃতিকারীদের কাছে নিজের প্রাণ ভিক্ষাও চায়, কিন্তু তাতেও দুষ্কৃতিকারীদের মন ভরেনি। শুধু তাই না, সেখানে দাঁড়িয়ে থাকা অনেকে সে দৃশ্য দেখছিল, কিন্তু কেউ আসেনি তাকে বাঁচাতে বলে অভিযোগ করেন ফরিদ মিয়া। দুষ্কৃতিকারীদের অনেককে চিনতে পেরেছেন বলে জানান ফরিদ মিয়া। তার মধ্যে রয়েছে সুখেন্দু, সৌরভ পাল সহ আরো 4 থেকে 5 জন। সবাই মিলে কিল, ঘুষি, লাথি এবং হেলমেট দিয়ে ফরিদ মিয়াকে বেধড়ক মারতে থাকে। তাতে তার মাথায় ও ডান হাতটিতে ব্যাপক ব্যথা লাগে বলে জানান ফরিদ মিয়া। কেন মেরেছে জানতে চাইলে ফরিদ মিয়া জানান যে দোষ একটাই, সে একজন সিপিআইএম সমর্থক বলে। ফরিদ মিয়ার পরিবার সূত্রে এও জানা যায়, এভাবে তার উপর বেশ কয়েকবার আগেও হামলা হয়েছে। এমনিতে ফরিদ মিয়া একজন হৃদরোগী, যার জন্য গত কিছুদিন আগে বহিরাজ্য থেকে চিকিৎসা করিয়ে এসেছেন। তার হার্টের অবস্থা তেমন একটা বেশি ভালো না বলে জানান পরিবারের লোকেরা। আমি গ্যাসের ট্যাবলেট 2টা লিখছি, 5টা ট্যাবলেট আর জিঙ্গার সবজি লিয়ে বাইক যেতেছি সুভাষপাড় থেকে। রাস্তার মধ্যে আটকাইছি 60 জন। সুগেন্দু, সৌরভ পাল আরো 4-5 জন বাগিরাটি ছিল। মায়ের খেতে হায়দ্রাবাদের থেকে দৌড়াইয়া বাজারে আশ্রয় নিয়েছিলাম। সবার কাছে প্রাণ ভিক্ষা চাইছে আমার মারব। দিলীপ সাহার দোকান থেকে টাইনা বাইর করছে, বাইরে করে না সুমন পালের দোকানের সামনে আবার মারছে। আরো কেউ আটকেছে না। একটু বদনাম, রাজনৈতিক বদনাম। স্বামী পরকীয়ায় মগ্ন হয়ে নিখোঁজ। পুলিশ বলছে একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে, পরকীয়া বৈধ। সন্তানকে কোলে নিয়ে অসহায় গৃহবধূ প্রিয়াঙ্কা মালাকার পুলিশের বিরুদ্ধে এমনটাই জানান সংবাদ মাধ্যমকে। স্ত্রী ও সন্তানকে ফেলে দীর্ঘ 1.5 মাস ধরে নিখোঁজ, পরকীয়ায় মগ্ন স্বামী। স্ত্রীর অভিযোগ, স্বামী নন্দন দাস প্রতাপগড় এলাকার শিল্পী সাহা নামে এক মহিলাকে নিয়ে পালিয়ে গেছেন। যাওয়ার সময় গৃহবধূর স্বর্ণালংকার, ঘর থেকে নগদ 50,000 টাকা এবং বিভিন্ন নথিপত্র নিয়ে গেছেন। নিখোঁজ নন্দন দাস
পেশায় একজন গাড়ি চালক। জানা যায়, জিরানিয়া প্রিয়াঙ্কা মালাকারকে 2020 সালে বিয়ে করেছিলেন বিশালগড়ের নন্দন দাস। কিন্তু বিয়ের পর থেকে পারিবারিক অশান্তির কারণে স্বামীকে নিয়ে রাজধানীর কবিরাজটিলা এলাকায় ভাড়া থাকতেন গৃহবধূ। কিন্তু 1.5 মাস আগে সাবরুম যাত্রী নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন নন্দন। তারপর থেকে নিখোঁজ সে। আত্মীয় পরিজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও কোথাও সন্ধান মেলেনি স্বামীর। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানাতে গেলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে গৃহবধূকে। পুলিশ কোনো রকম সহযোগিতা করছে না বলে জানান গৃহবধূ প্রিয়াঙ্কা মালাকার। শনিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে এসে গৃহবধূ প্রিয়াঙ্কা সংবাদ মাধ্যমের কর্মীদের জানান, গত 16 মে থেকে নিখোঁজ তার স্বামী। আগরতলা শহরের বিভিন্ন থানায় ঘুরে নিখোঁজ মামলা করতে পারেনি। পুলিশ সাফ জানিয়ে দেয়, যেহেতু নিজ ইচ্ছায় চলে গেছে তাই কোনো নিখোঁজ মামলা হবে না। শেষ পর্যন্ত গত 29 মে একটি নিখোঁজ মামলা করে অরুন্ধতী নগর থানায়। তারপর পুলিশ জানিয়ে দেয়, যদি তার স্বামীর সন্ধান পাওয়া যায় তাহলে জানানো হবে। পরবর্তী সময় 7 জুন থানায় গেলে পুলিশ গৃহবধূকে পাত্তাই দেয়নি বলে অভিযোগ। পুলিশ আরও জানিয়ে দেয়, নতুন আইন বের হয়েছে, একজন পুরুষ লোক 4টি বিয়ে করতে পারবে এবং পরকীয়া বৈধ। তারপর অসহায় গৃহবধূ সংবাদ মাধ্যমের কর্মীদের দ্বারস্থ হয়। সংবাদ মাধ্যমের কর্মীরা যখন অরুন্ধতীনগর থানার ওসিকে এ বিষয়ে জিজ্ঞাসা করে, তখন তিনি জানিয়ে দেন মহিলাকে ফোন করার জন্য বলে দিতে। যথারীতি মহিলা ওসিকে ফোন করলে ওসি সাহেব জানিয়ে দেন পশ্চিম মহিলা থানায় গিয়ে মামলা দায়ের করার জন্য। তারপর পশ্চিম মহিলা থানায় আসার পর পুলিশ জানিয়ে দেয়, নিখোঁজ স্বামীকে না পেলে কোনো মামলা নেবে না পুলিশ। তারপর পশ্চিম মহিলা থানার পুলিশকে অসহায় গৃহবধূ অনুরোধ করলে বলে দেওয়া হয় পরের দিন যাওয়ার জন্য। পরের দিন গেলে পুলিশের রেজিস্ট্রারি খাতার মধ্যে শুধু অভিযোগ গ্রহণ করেছে, কোনো মামলা রাখেনি পুলিশ। বরং বলে দেওয়া হয়েছে অরুন্ধতীনগর থানায় গিয়ে পুলিশকে বলার জন্য তার নিখোঁজ স্বামীর ঠিকানা বের করে দেওয়ার জন্য। গত 1.5 মাস ধরে আমার স্বামী গেছে গা আরেকজন মহিলা লইয়া, কইছিল 16 তারিখ কইছে ইয়েতে যাইব, সাবরুম যাবো টিপ লইয়া। তারপর থেকে সন্ধ্যার থেকে আর কোনো খবর নাই, মোবাইল বন্ধ। তো আমি পরের দিন থানাত গেলাম। আগরতলা যত থানা আছে সব থানার মধ্যে ঘুরলাম, এক থানার থেকে আরেক থানা, এক থানা থেকে আরেক থানা পাঠাই। তারপরে তারা কয় হইতো না, এটা হ্যাঁ নিজের ইচ্ছা করে গেছে, হ্যাঁ নামে মিসিং কেস হইতো না, মিসিং ডায়েরি হইতো না। তারপর অনেক ঘুরিয়া টুরিয়ে সাইডা ইয়ে কইরা আমি এডিনগর থানার মধ্যে 29 তারিখ গিয়ে সেটা হ্যাঁ নামে মিসিং ডায়েরি করছি। করার পর তারা কিছু খবর হলে জানাইবো। এরপর থেকে আমি বাড়িতে গেছি গা প্রায় 6 তারিখ বা 7 তারিখ আইসি। আবার আইসে তারা জিজ্ঞেস করছি, তারা আমার পাত্তাই দেয় না, কোনো ইয়ে করে না। খবর হলে তো জানাবো, আর সে নিজের ইচ্ছা করে গেছে গা, হেরে কে একটু জানবো, কে ইয়ে করবো, এরকম মানে যে কথার কোনো মানে নাই, এরকম উল্টাপাল্টা অনেক কথাবার্তা করতেছে। নতুন নাকি আইন বাইরেছে যে একজনের 4টা বিয়ে করতে পারে, বাধা দিতে পারতাম না, পরকীয়া নাকি বৈধ, এরকম নানান কথাবার্তা। তারপরে কইছে ওই থানার ওসি কইছে আমারে ইয়ে করতে। আমি এখানে আগে গেছিলাম প্রেস্টনা কেস, এই না সেই না 2 দিন আইসি। একদিন আইসি পরে কইছে আবার পরের দিন আয়ও ম্যাডাম তারা থাকবো। আবার পরের দিন আইসি, গত শনিবার দিন আইসি পরে তারা কেস রাখে না, শুধু খাতার মধ্যে কমপ্লেন লেখছে, এটুকু কইছে তুমি যাও আবার এডিনগর থানার দিয়া কো তার লোকেশন, টাওয়ার লোকেশন বার করতে ইয়ে করতে। আবার গেছি এডিনগর থানার মধ্যে গিয়ে তারা এক নাম্বার দিছি যে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে হুমকি ধমকি দিতেছে। আর হে যাওয়ার সময় আমার টাকা পয়সা ঘরের মধ্যে 50,000 টাকার মতো আসলো, আর গলার চেইন টেন, বাচ্চার স্বর্ণের জিনিস আর আমার ডকুমেন্টস সব নিয়ে গেছে। বিয়ে হয়েছে 2020-এ। কতদিন? 1.5 মাস হয়েছে। আপনার সঙ্গে কন্ট্যাক্টে আছে? কন্ট্যাক্ট 2 দিন কন্ট্যাক্ট করছে হোয়াটসঅ্যাপের মধ্যে, ফোন করে হুমকি দুমকি, তার বাচ্চা দিয়ে লাইতাম ইয়ে করতাম। সে কালকেও কন্ট্যাক্ট করছে, ওরা বলতেছে তুমি যে এইভাবে ছড়াইতেছো নিউজে টিউজে দিতে। এভাবে থানার দরজায় দরজায় ঘুরে দুর্ভোগ পোহাচ্ছে অসহায় গৃহবধূ। গৃহবধূর আরও অভিযোগ, স্বামী তাকে বিভিন্নভাবে ফোনের মাধ্যমে হুমকি ধমকি দিয়ে চলেছে। স্বামী নিখোঁজ হওয়ার সময় গৃহবধূর স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন নথিপত্র নিয়ে গেছে। বর্তমানে দিশেহারা হয়ে স্বামীকে খুঁজছেন গৃহবধূ। সান্দন টিভি। আগরতলা রেল স্টেশন থেকে 22 কেজি শুকনো গাঁজা সহ আটক হল বিহারের কুখ্যাত গাঁজা পাচারকারী। এর সাথে আগরতলা রেল স্টেশন থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। রেলকে কাজে লাগিয়ে নেশার করিডোর হয়ে গেছে ত্রিপুরা, কোনোভাবেই রুখতে পারছে না পুলিশ প্রশাসন। একদিকে রাজ্য থেকে বহিরাজ্যে পাচার করা হচ্ছে শুকনো গাঁজা, অপরদিকে বহিরাজ্য থেকে রাজ্যে আসছে ফেন্সিডিল, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট সহ অন্যান্য নেশা সামগ্রী।
নেশা সামগ্রী পাচারের জন্য পাচারকারীরা বর্তমানে রেলকে বেছে নিয়েছে। শুক্রবার বিকালে আগরতলা রেল স্টেশন থেকে 22 কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানায়, আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ বিহার রাজ্যের বাসিন্দা বীরবিকাশ বিক্রমকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 22 কেজি শুকনো গাঁজা। তার বিরুদ্ধে আগরতলা জিআরপি থানার এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, আগরতলা রেল স্টেশন থেকে শুক্রবার গাঁজা উদ্ধারের পাশাপাশি বেশ কিছু ফেন্সিডিলও উদ্ধার করা হয়েছে। তবে এই ফেন্সিডিলের সাথে কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনা তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ। গতকালকে আমরা একজন বিহারের একজন বাসিন্দাকে অ্যারেস্ট করেছি। ওনার কাছ থেকে 22 কেজি গাঁজা পাওয়া যায়। তো উনি বলছেন যে এগুলি 5400 টাকা কেজি করে কিনেছেন উনি। তো যা অবৈধ, এবং আমরা গতকালকে ওনার বিরুদ্ধে একটা এনডিপিএস ধারায় মামলা নিয়েছি। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড চেয়ে। তো দেখা যাক এটাতে আরও কি কি বেরিয়ে আসে, আমরা আশা করি পাবো, আরও কে এগুলি প্রোভাইড করেছে বা কি আসে বিষয়। সেম আমরা গতকালকে কিছু স্কোপ এবং ফেন্সিডিলও উদ্ধার করেছি আমাদের রেল স্টেশন এবং রেল থেকে, যেগুলি মানে কোনো মালিকানা পাওয়া যায়নি। তো যদিও আমরা কালকে একটা এটার ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এটার পিছনে কে যুক্ত আছে বা কে সে এগুলার অবৈধ জিনিসগুলার মালিক। তো এগুলো আমরা দেখছি খতিয়ে, এবং আমরা ওইটার উপর নির্ভর করে পরবর্তী আমরা লিগ্যাল অ্যাকশনে যাব। ধৃত গাঁজা পাচারকারীকে পুলিশ শনিবার আদালতে সোপর্দ করে। শ্যামদন টিভি। শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে যান দুর্ঘটনায় আহত 2, নিহত 1। নিহত ব্যক্তির নাম মন্টু সিং, বাড়ি শান্তিরবাজার মহকুমার বেতাগা বিকীর্ণ বৈদ্যপাড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ। শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে যান দুর্ঘটনায় আহত 2, নিহত 1। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার সুভাষ কলোনি এলাকার বাসিন্দা শম্ভু মজুমদারের ছেলে শুভজিৎ মজুমদার শুক্রবার সন্ধ্যায় বেতাগা বিকীর্ণ বৈদ্যপাড়ার বাসিন্দা মন্টু সিংকে নিজের বাইকে নিয়ে রওনা হয়। শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুভজিৎ একটি বাস গাড়ি ও একটি যাত্রীবাহী অটোকে ওভারটেক করার চেষ্টা করে। সে সময় যাত্রীবাহী অটোর সাথে শুভজিতের বাইকের সংঘর্ষ ঘটে। এতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় বাইক চালক শুভজিৎ মজুমদার, বাইক আরোহী মন্টু সিং ও এক পথচারী। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যাত্রীবাহী অটোটি। এদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মন্টু সিংকে মৃত বলে ঘোষণা করে দেন। অপরদিকে আহত বাইক চালক ও পথচারীকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে যায় শান্তিরবাজার থানার পুলিশ। এক পুলিশ অফিসার জানান, বাইক দুর্ঘটনায় আহত মন্টু সিংকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দিয়েছেন। আরও একজন আহত হয়েছিল, তাকে প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের কাছ থেকে একটি বাইকের নম্বর পাওয়া গেছে, তবে বাইকের মালিককে তা জানা যায়নি। আমরা থানাতে খবর আছে প্রায় 6:40-40-এর দিকে একটা অ্যাক্সিডেন্টের খবর আছে। ফায়ার সার্ভিসরাও গেছে। ফায়ার সার্ভিসের তারা নতুন বিওসি, যে আরকেগঞ্জ নতুন বিওসির সামনে একটা অটো আর বাইকের মধ্যে সংঘর্ষ হয়েছে যতটুকু জানতে পারছি। তারপরে ফায়ার সার্ভিস তারা আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল শান্তিরবাজার না তারা এডমিট করছে। আর একজন লোক স্পট ডেড হয়েছে, এখানে আইয়া মারা গেছে, ডাক্তার ঘোষণা করছে। যা নাম জানতে পারছি এখন, নাম হলো মন্টু সিং, সন অফ দিলীপ সিং, বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়া, PS বাইকরা সাউথ ত্রিপুরা। আর এখানে একজন অটোতে মহিলা ছিল, মহিলা কইতে পারে না এখন কি বাসে বাড়ি দিচ্ছে না ট্রাকে না বাইকে। বাইকের একটা নাম্বার জানতে পারছি আমরা, এই বাইকটাও আসছিল এটার পেছনে। এখন এটাই নিয়ে ধাক্কা দিয়েছে মহিলা কনফার্ম TR03C7132। বাইকের মালিকটা ওনারটা আমরা চাইছি না এখন দেখতে। জানা যায়, বাইক চালক শুভজিৎ মজুমদারের মাথায় যেমন হেলমেট ছিল না, তেমনি তার ড্রাইভিং লাইসেন্সও নেই। তাই তাকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে
পরিবারের লোকজন তাকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য হাসপাতাল থেকে দ্রুত বাড়িতে নিয়ে চলে যায়। পরিবারের লোকজনদের বক্তব্য, শুভজিৎ ও মৃত মন্টু সিং এক বাইকে ছিল না। মন্টু সিং এর মৃত্যু ঘটনার সাথে শুভজিতের বাইক দুর্ঘটনার কোনো যোগাযোগ নেই। প্রশ্ন হচ্ছে, একই স্থানে একটি বাইক দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মীরা মন্টু সিং ও শুভজিৎকে একই সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তারপর পরিবারের লোক কিসের ভিত্তিতে ঘটনার ধামাচাপা দিতে চাইছেন? জানা যায়, শুভজিতের পরিবারের লোকজন ইতিমধ্যে মোটা অঙ্কের বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে ঘটনার ধামাচাপা দিতে চাইছে। এখন দেখার পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে শুভজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। সান্দন টিভি। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধে সামিল হলেন পানিসাগর মহকুমার দক্ষিণ পদ্মবিলের ২ নং ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘ সময় সড়ক অবরোধের পর শেষ পর্যন্ত মহকুমা শাসকের কাছ থেকে আশ্বাস পেয়ে সড়ক অবরোধ মুক্ত করে দেন এলাকাবাসী। প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ না করে সরকার কিংবা তার বিভিন্ন দপ্তর থেকে সাধারণ জনগণ কোনো কিছু আদায় করা বর্তমান সময়ে সম্ভব হচ্ছে না। এটা যেন একটা ট্রেডিশনে পরিণত হয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলা মহকুমার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধের মতো ঘটনা সংঘটিত করছেন সাধারণ জনগণ। এতে বাদ পড়ছে না উত্তর জেলাও। পানিসাগর মহকুমার আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে পদ্মবিল হয়ে অম্বিকা কুণ্ড পর্যন্ত রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। দক্ষিণ পদ্মবিলের ২ নং ওয়ার্ডের বাসিন্দারা এই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। রাস্তার মাঝে বড় বড় গর্ত তৈরি হওয়ার কারণে প্রতিনিয়ত ঘটছে যান দুর্ঘটনা। দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। অবশেষে শনিবার সকালে এলাকার বাসিন্দা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়। এলাকার এক বাসিন্দা জানায়, জাতীয় সড়ক থেকে পদ্মবিল হয়ে অম্বিকা কুণ্ড যাওয়ার রাস্তাটি প্রায় ৫.৫ কিলোমিটার দীর্ঘ। ১০ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের নিকট বহুবার দাবি জানানো হয়েছে রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য, কিন্তু আশ্বাস ব্যতীত কাজের কাজ কিছুই হয়নি। ১ বছর পূর্বে স্থানীয় ব্লকের ভিডিও এলাকার লোকজনদের নিয়ে একটি কমিটি গঠন করেন। আশ্বাস দেন ১৫ দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে, কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছেন। রাস্তা অবরোধ হলো আমরা যে অম্বিকা কুণ্ড রোড, এটা ৫.৫ কিলোমিটার রোড আছে, এটা প্রায় ১০ বছর থেকে ভাঙ্গা রোড। অবশ্য আপনারা আইসেন রাস্তা দিয়ে দেখছেন রাস্তার কি পরিস্থিতি। এই দুর্ভোগ আমরা ভুগতেছি আজকে প্রায় ১০ বছর থেকে। বিভিন্ন সময় আমরা উপর লেভেলে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে, আমরা মানতে মানতে গত ১ বছর আগে বিডিও সাহেব আইসেন, আইয়া আমরা এনে একটা কমিটি করছেন, করিয়া কইছেন ১৫ দিনের ভিতরে রাস্তার কাজ শুরু হইব, যাতে জমির মালিক, রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা কাজ করতে অসুবিধা না করে, তার জন্য একটা কমিটি দরকার। এই কমিটি করা হয়েছে, এই কমিটির সভাপতি আমারও করা হয়েছে। আমরা তখন কমিটি করার পরে কইছেন ১৫ দিনের ভিতরে রাস্তা কাজ শুরু হইব, আজ পর্যন্ত কাজ নাই। ১ বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাহেবরেও ডেপুটেশন দিছি, তাই না কইছে হইব। আমরা আশ্বাস পাইতে এখন আমরা বেড দেওয়ালে ফিটে দেওয়ালটা ঠিক আছে। এখন আমরা হসপিটাল যেতে পারি না। ঢাকা হাই সেকেন্ডারি স্কুল আছে, ৩-৪টা গাঁওসভার স্টুডেন্ট যায় এই রাস্তা দিয়া হাই সেকেন্ডারি স্কুলে, স্টুডেন্টরা যাইতে পারে না। হসপিটাল কোনো রোগী নিয়ে যাওয়া যায় না। এই যে রাস্তার পরিস্থিতি, আমরা খুব কষ্টে আছি। দয়া করিয়া যদি আমরা সরকার আমরা রাস্তাটা করিয়া দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি। আপনাদের এই রাস্তা অবরোধ কতক্ষণ থাকবে? যতক্ষণ না আমরা কোনো সমাধান হয়েছে, এখানে যদি আমরা কোনো আশ্বাস সমাধান না হয় তাহলে আমরা আসামরতলা রোডে জাম করব। আজই জাম করব। আপনার পরিচয়? আমার নাম ধীরেন্দ্র কুমার দেবনাথ। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। তিনি কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে। তিনি জানান রাস্তাটি বেহাল এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। তিনি মহকুমা শাসক হয়েছেন ৪ মাস ২ দিন হয়েছে। এদিন তিনি রাস্তাটি দেখেছেন। আপাতত রাস্তার গর্তগুলি ভরাট করে দেওয়া হবে, তারপর
SSCL এর কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। তাতেও কাজ না হলে জেলা শাসকের সাথে কথা বলবেন বলে জানান মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। অ্যাকচুয়ালি রাস্তাটা খারাপ সম্বন্ধে মহকুমা শাসকের কাছে কোনো ধরনের যে একটা রিপ্রেজেন্টেশন বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিছু এখন অবধি আমি পাই না। যদিও আমার সময়কাল এই পানিসাগর মহকুমা শাসক হিসেবে মাত্র 4 মাস 2 দিন। তো যেহেতু কোনো কিছুই আমার কাছে কোনো ধরনের ইনফরমেশন বা রিপ্রেজেন্টেশন বা অ্যাপ্লিকেশন কিছু নাই, গ্রামবাসীর তরফ থেকেই হোক আর পঞ্চায়েতের তরফ থেকেই হোক, তো আমি কিছুই জানি না। যাই হোক, আজকে যেহেতু রাস্তা অবরোধ হয়েছে তো আমি আইলাম, তো তাদের সঙ্গে কথা কইলাম। যেহেতু আমার জানা নাই এটা সম্বন্ধে, কে এটার এজেন্সি, কে এটার এগ্রিমেন্ট করছিল, কে কাজ করব কথা দিছিল, তো শুনতে পাইলাম যে HCCL কাজ করব, কিন্তু HCCL কোনো না কোনো একটা কারণে বোধহয় রাস্তার কাজটা করতে পারতেছে। তো তার মধ্যে SDO আছে আমাদের PWD, ওনার সাথে আমি আজকে কথা কমু যে কি ব্যাপার, যে মুদ্রা জিনিসটা কি, কোন জায়গায় জিনিসটারে প্রিভেন্টিং একটা মোডে আছে, কেন হইতেছে না, কেন এটা রিস্টেন্ট মোডে আছে, তো আমি দেখতাম। তো আমার তো একটু সময় তো দিতে হবে, কারণ আমি ব্যাপারটা নিয়ে HCCL এর সাথে আজকেই কথা কমু, SDO PWD ওনার সাথেও আমি কথা কমু, তারপর আমি ডিএম স্যারের কাছে একটা চিঠি লিখুম বা ডিএম স্যারের সাথে আমার ভার্বালিও একটা ডিসকাশন করার একটা সুযোগ আমি বাইর করব। তো দেখা যায়, তো এক্ষণে যদি প্রিলিমিনারি যেটা তার একটা প্রিলিমিনারি যেটা ওই রাস্তায় যেখানে যেখানে বিভিন্ন জায়গায় গর্ত আছে ওইগুলিরও যাতে মোটামুটি একটা বেডস বা কিছু একটা দিয়া যদি কিছু একটা করা যায়, তারও আমি চেষ্টা থাকবো আজকে। যাই হোক, HCCL এর সাথে আগে কথাটা কইয়া HCCL এর সাথে যোগাযোগ করার পর দেখা যাইব যে HCCL কি করতেছে এবং তাদের মুডটা কি রাস্তা নিয়ে বা তাদের ফাইনাল ডিসিশনটা কি, এটা যদি আমাদেরকে না জানায় পরবর্তী সময়ে সরকারের সাথে তো আমরা মানে পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে আমরা তো কথা কইতে পারতাম। যেটাই হোক, তার একটা যথাবিহিত ব্যবস্থা আমি নেব আমার তরফ থেকে। এদিন মহকুমা শাসকের কাছ থেকে আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসীরা। তবে এলাকাবাসীরা জানিয়ে দেন প্রতিশ্রুতি মোতাবেক কাজ করা না হলে তারা ফের সড়ক অবরোধে সামিল হবে। প্রয়োজনে তারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হবেন। শান্তন টিভি। শনিবার বৃষ্টি ভেজা দুপুরে জনজীবনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সিপিআইএম খোয়াই জেলা কার্যালয় থেকে বের হয় এক মিছিল। এদিন এই মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে নৃপেন চক্রবর্তীর অ্যাভিনিউ হয়ে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিন এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, বাম বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম নেতৃত্ব আলোয় রায়, সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্য বাম নেতৃত্বরা। এদিন মূলত রেগা এবং 2F প্রকল্পে ব্যাপক শ্রম দিবস তৈরি করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সামাজিক ভাতার ক্ষেত্রে দলবাজি বন্ধ করা সহ বিভিন্ন দাবি নিয়ে আয়োজিত হয় মিছিলটি। কেন্দ্র সরকার যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি দূর করতে পারতেছে না সারা ভারতবর্ষে এবং আমাদের রাজ্য তো আছে, কারণ এই কাজ খাদ্য নাই, গ্রাম পাহাড় এলাকায় কাজের অভাব দুর্যোগ চলছে, চিকিৎসার ব্যবস্থা নাই, রাস্তাঘাট পানীয় জল কোনো ব্যবস্থা নাই। সেটার দাবিতে আজকে আমরা খোয়াই ডিস্ট্রিক্ট অফিসে উদ্যোগে এবং খোয়াই ডিসির উদ্যোগে আমরা এখানে অর্থাৎ এই খোয়াই বিভাগে আমরা মিছিল করব। আগামী দিনে এই সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে এবং কাজ খাদ্য সময় মধ্যে দিতে হবে, রেগার মজুরি সময় মধ্যে পেমেন্ট করতে হবে এবং রাস্তাঘাট যেগুলো ভাঙ্গা আছে ইতিমধ্যে মেরামত করতে হবে। এবং ইহাবা ট্যাবলেট সহ ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ল 2 নেশা কারবারি। ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন রাধানমন আশ্রম এলাকা থেকে এই 2 নেশা কারবারিকে ইহাবা ট্যাবলেট সহ আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ইহাবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 90 লক্ষ টাকা। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ধৃত 2 নেশা কারবারির নাম রেল সিং হালাম ও তাংরিয়ামণি হলাম। কৃতদের কাছ থেকে 18,000 ইহাবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তাদের দুজনের বাড়ি বাগোবাসা এলাকায়। এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। ধরা হয়েছে 18,000 আর দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন হলো রেলসি হালাম, একজন থাংলিয়াংমনি হালাম। দুজনের বাড়ি বাগবাসাতে। একটা স্কুটির থেকে মালগুলি পাওয়া গেছে। ধর্মনগর পিএস এর মধ্যে এনডিপিএস এর কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। স্যার ধৃতদের নাম কি বা কতটুকু বাউন্স ইবাটেবলে ধরা হয়েছে? টোটাল 18,000। একজনের নাম হলো রেলসি হালাম, আর একজনের নাম হলো টাংলিয়ানমনি হালাম। দুজনের বাড়ি নোয়াগাং। কোথায় এই জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল? ইনভেস্টিগেশন বের করবো, বাকিটা দেখি এই মামলাটার কে কে আছে তাদেরকে ধরা হবে। ধর্মনগরে গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একদিনের মডার্ন ডে সেফটি ফর উইমেন নিয়ে এক দিবসীয় আলোচনা চক্র সম্পন্ন হয়। এই আলোচনা চক্রে যোগদান করেন অ্যাডভোকেট বর্ষা বরান্দাজ, ম্যান্ট হিসেবে দেবজ্যোতি দাস এবং ধর্মনগর উইমেন পুলিশ স্টেশনের ওসি শিপ্রা দাস। এদিন মেয়েদের সুরক্ষার বিষয়ে তুলে ধরা হয় আয়োজিত আলোচনা চক্রে। That is based on women's safety. So you are all girls, and you know that in today's world there are a lot of problems that girls face. May it be all of us have a social life. That social life is present both online and it is available offline also in our day-to-day lives. So you can see that you may have to face a lot of problems in your day-to-day lives. So this seminar is based on the topic. শনিবার ধর্মনগর মহকুমা প্রশাসন এবং এনডিআরএফ এর জওয়ানদের সহায়তায় এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মহকুমা শাসক শ্যাম জয় জমাতিয়া জানান, কেউ যদি জলে ডুবে যায় তাহলে কিভাবে তাদের উদ্ধার করতে হবে, পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তা নিয়ে আজকের এই অনুষ্ঠান। যদি প্রাথমিক চিকিৎসায় ভালো না হয় তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন উদ্যোক্তারা। এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেন ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট। আজকেও আমরা এটার একটা অংশ হিসাবে এখানে মহকুমা ভিত্তিক ধর্মনগর মহকুমা ভিত্তিক একটা ড্রোনিং প্রিভেনশন মান্থ হিসাবে ডিক্লার করা আছে যে জুন মাস। এটাকে যাতে আমরা ড্রোনিং প্রিভেনশন করা যায় এটার জন্য আমরা স্পেশালি আজকে মহকুমা ভিত্তিক একটা অনুষ্ঠান রেখেছি। এই অনুষ্ঠানটা হচ্ছে যদি মানুষ জলে ডুবে তাহলে কিভাবে উদ্ধার করা যায় এবং কিভাবে উদ্ধার করব এবং কোন ডিপার্টমেন্টগুলি এটার মধ্যে ইনভলভ থাকবো এবং মানুষ যদি কোনো কারণে জলে ডুবে তাহলে কার কাছে যে অ্যাপ্রোচ করব, এইগুলি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে মানুষকে দেখাতে চাই যে আমরা একদিকে নিজেদের যারা কাজ করে এরকম ক্ষেত্রে। চলতি বছর সিবিএসই এর দ্বাদশ শ্রেণী পরীক্ষায় কলা বিভাগ থেকে খোয়াই শহরের এক কৃতি ছাত্র শাংনিক চৌধুরী খোয়াই জেলা মুখ উজ্জ্বল করেছে। পরিবার সূত্রে জানা যায়, আগরতলা প্রণবানন্দ বিদ্যা মন্দির থেকে কলা বিভাগে দ্বাদশ শ্রেণীর ছাত্র তথা খোয়াই অরবিন্দ পার্কের বাসিন্দা সংগ্রাম চৌধুরীর ছেলে শাংনিক চৌধুরী পঞ্চম স্থান অধিকার করেছে। শনিবার দুপুরে তার বাড়িতে গিয়ে পুষ্পস্তবক ও মানপত্র হাতে দিয়ে শাংনিক চৌধুরীকে সংবর্ধনা দিলেন খোয়াই বিধায়ক নির্মল বিশ্বাস। সাথে ছিল এসএফআই সংগঠনের সম্পাদক নারায়ণ দাস, রাজ্য কমিটির সদস্যা সায়ন্তিকা দেব, সাগর পাল ও পার্থ সরব। জানা যায়, শাংনিক চৌধুরী এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কলা বিভাগ থেকে শতকরা 96% নম্বর পেয়েছে, পঞ্চম স্থান অধিকার করেছে সে। পাশাপাশি মূল 5টি বিষয় সহ অতিরিক্ত বিষয়টি মিলিয়ে 6টি বিষয়ে 70% অধিক নম্বর পায়। ছোটবেলা থেকে খুব মেধাবী ছিল শাংনিক। তাছাড়া ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে আইন বিভাগ নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে আইনজীবী হবে। বর্তমানে সে আগরতলার নরসিংগড় স্থিত জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বলে জানায় শাংনিক চৌধুরী। চৌধুরী আমাদের খোয়াইয়ের কৃতি সন্তান। সেই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিবিএসই বোর্ডে খুব সাফল্যের স্বাক্ষর রাখছে। সে 6ষ্ঠ স্থান অর্জন করছে। তার এই সাফল্যে আমরা খোয়াইবাসী অত্যন্ত আনন্দিত এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্যই তার এখানে আসা। তার আমি আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঊনকোটি জেলা পরিষদের সবকটি আসন এবং গৌরনগর ব্লকের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতির সবকটি আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক আব্দুল মতিন এই খবর জানিয়েছেন। এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক বৈঠক আব্দুল মতিন ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব, সংগঠনের উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি বিমল নাথ, রাজ্য কমিটির সদস্য নির্মল মজুমদার, ঊনকোটি জেলা কমিটির সম্পাদক জামাল উদ্দিন সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের পোলিং এজেন্ট এবং কাউন্টিং এজেন্টের নিরাপত্তা দিতে হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, এমনটা জানিয়েছেন আব্দুল মতিন। আমাদের বর্ধিত সভা করছি, তার মূল কারণ হচ্ছে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। প্রতিটি আসনে গৌরনগর ব্লকের এবং ঊনকোটি জেলায় প্রতিটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে। তাই আমাদের কর্মীদের আমাদের নেতৃত্বরা আশ্বস্ত করেছেন যে অক্লান্তভাবে পরিশ্রম করে যাতে আমরা এই ব্লকটা দখল করার পরিকল্পনা করতে পারি, সেই দিকে আমি এবং আমাদের নেতৃবৃন্দরা সবাই আশ্বস্ত করেছি। ত্রিপুরা রাজ্যে খেলাধুলা হয় এমন 20টি ইভেন্ট রয়েছে, এর মধ্যে 11টি ইভেন্ট রয়েছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের হাতে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিতর্কিত রূপক দেবরায় এর সংস্থা ইস্যুতে এমনই অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের হাতে যে সমস্ত ইভেন্টগুলি রয়েছে সেগুলো হচ্ছে ফুটবল, টেনিস, হ্যান্ডবল, স্কোয়াশ, ট্রাইথলন, বাস্কেটবল, ওয়েট লিফটিং, জিমন্যাস্টিক্স, জুডো, ক্যারাটে। রয়েছে আরও একটি ইভেন্ট। এই সমস্ত ইভেন্টের খেলাগুলো হচ্ছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণে। যে 9টি ইভেন্ট রূপক দেবরায়ের সংস্থার আওতাধীন রয়েছে সেগুলো ছিনিয়ে আনবে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন, এমনটাই জানিয়েছেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। যে 9টি ইভেন্ট রূপক দেবরায়ের সংস্থার তত্ত্বাবধানে রয়েছে সে 9টি ইভেন্ট নিয়ন্ত্রণাধীন ফেডারেশনগুলির কেবলমাত্র ত্রিপুরার ভোটের জন্য সমর্থন করে রূপক দেবরায়কে। এই সমস্ত ইভেন্টগুলিতে ত্রিপুরার কোনো খেলোয়াড় অংশগ্রহণ করে না, যার কারণে বঞ্চিত হচ্ছে ত্রিপুরার খেলোয়াড়রা। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ইতিমধ্যে দেখা করেছেন পিটি উষার সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন রূপক দেবরায়কে আগামী বার্ষিক সাধারণ সভায় বাতিল করে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে মান্যতা দেবে। আমাদের জুডো অ্যাসোসিয়েশন আমরা দুবার আমরা দিল্লি গিয়ে ফাইট করে জুডো অ্যাসোসিয়েশনকে, রূপক দেবরায়ের জুডো অ্যাসোসিয়েশনকে আমরা ডিজলভ করে দিয়েছি। ডিজলভ করে আমরা অলিম্পিক যেহেতু ওটা টেকনিক্যাল গ্রাউন্ডে আটকে যাচ্ছিল সেই জন্য ওটা ডিজলভ করেছে, ওর আর কোনো অ্যাক্টিভিটিস নেই ত্রিপুরা জুডোতে। এরপরে এর দায়িত্ব দিয়েছে ত্রিপুরা আমাদের ডাইরেক্টর স্পোর্টস, ওনাকে দায়িত্ব দিয়েছে টিম পাঠানোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওনারা এখন চালাবেন 2025 অবধি। 2025-এর পর ওরা আবার আসবেন, এসে এই যে আমাদের যে পুরনো কমিটিটা ছিল সেই কমিটিটাকে আবার একটা নতুনভাবে আবার মান্যতা দিয়ে যাবে। এবং অলরেডি এখানে যারা গেছিল তাদেরকে আমার প্রেস রিলিজ আমি রিটার্নভাবে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এখানে দুজন গেছিল, আমাদের এই রূপক দেবরায়কে ডেকেছিল, উনি অ্যাসকন্ডিং বলে উনি যেতে পারেনি, ও যায়নি। ওর দুজন রিপ্রেজেন্টেটিভ আছে, একজন হচ্ছে আশিস আর এই তপন চক্রবর্তী অ্যান্ড কিশোর দাস। তো দুজনকে যখন ক্রস চেক করছে, যে একজন টেবিল টেনিস প্লেয়ার ভাইস প্রেসিডেন্ট হয়ে জুডোর হয়ে গেছিল, তো ওকে যখন ক্রস চেক করেছে ও কিছু বলতে পারেনি, উত্তর দিতে পারেনি। ওকে যখন বলেছে তুমি যে অন বিহাফ অফ জুডো ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন হয়ে এসছো, তোমার কাছে আছে কিনা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।